2026 বিধানসভা নির্বাচনের এখনও বেশ কয়েক মাস বাকি আছে, কিন্তু তার আগেই কিন্তু প্রস্তুতি কিন্তু শুরু হয়েছে প্রচার। প্রধান দুই রাজনৈতিক দল যদি বলা হয়, রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস, ঠিক তেমনই রাজ্যের প্রধান বিরোধী দল বিজেপি প্রচারে ঝাঁপিয়ে পড়েছে দুই দলই। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ এসেছিলেন, সভা করলেন দুর্গাপুরে। পাশাপাশি তিনি সরকারি অনুষ্ঠানে যোগদান করেছিলেন এবং 5,800 কোটি টাকার কিন্তু প্রকল্পের ঘোষণা করেছেন। উল্টো দিকে তৃণমূল কংগ্রেসের 21শে জুলাই রয়েছে মেগা সভা, তার কারণ তাদের শহীদ দিবস। এই শহীদ দিবসকে কেন্দ্র করে নতুন কিন্তু কর্মসূচি, নতুন কিন্তু উদ্যোগ ঘোষণা করে শাসক দল তৃণমূল কংগ্রেস। কিন্তু কী ঘোষণা করবে তার জন্য কিন্তু অনেকগুলো চমক রয়েছে, কিন্তু যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ তা হচ্ছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এসেছিলেন, তিনি সভা করলেন, কিন্তু সেই সভাতেই প্রধানমন্ত্রী সেই বক্তব্যে কিন্তু সেই সেন্টিমেন্টটাও কিন্তু চোখে পড়লো। সেন্টিমেন্ট কেন বলছি, তার কারণ প্রত্যেকে জানি আমরা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বা বিজেপির একটাই স্লোগান, অন্যতম গুরুত্বপূর্ণ স্লোগান, তা হচ্ছে জয় শ্রীরাম। কিন্তু আজ প্রধানমন্ত্রী সভা যে বক্তব্য শুরু করেন সেখানে জয় শ্রীরাম ছিল না, জয় মা কালী ছিল, জয় মা দুর্গা ছিল। ফলে স্বাভাবিকভাবেই অনেকেই প্রশ্ন তুলতে পারেন, তাহলে কি কোথাও কি একটু সরে আসলো বিজেপি, তাদেরকে নতুন কৌশল? বাংলায় যদি বলা হয় ধর্মাচরণের ক্ষেত্রে মা দুর্গাকে অত্যন্ত বেশি গুরুত্ব দেয়, মা দুর্গা মা কালী। বিশেষ করে রাম জন্মভূমি, রাম পুজো নিয়ে তেমন খুব একটা দেখা যায় না। ফলে সেই কারণে কি কোথাও কি সরে গেল বিজেপি, এটা প্রশ্ন উঠেছে। কিন্তু যে বিষয় নিয়ে আলোচনা করবো তা হচ্ছে সেন্টিমেন্টের রাজনীতি। সেন্টিমেন্টের রাজনীতির কথা যদি বলি, 1980 সালে তৎকালীন দেশের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী স্লোগান দিয়েছিলেন গরিবি হটাও। তার পাল্টা বামেরা প্রচার করেছিল যে ইন্দিরা গান্ধী দেশের গরিব মানুষকে দেশ থেকে তাড়াতে চাইছেন। সো সেই সেন্টিমেন্ট, এরপর আমরা দেখেছি বিজেপির সর্বরাজ্য সভাপতি হন লালকৃষ্ণ আদবানি এবং তিনি রাম মন্দির ইস্যুতে রথযাত্রা করেন এবং তার ফলে বিজেপি সাফল্য পেয়েছে। 1996 দেশের সরকার গঠন করে 13 দিনের জন্য, তারপর 1998, 1999। কিন্তু সেই রাম মন্দির এবং হিন্দুত্বকে হাতিয়ার করে কিন্তু বিজেপি সাফল্য পেয়েছে। এবং বাংলার রাজনীতির কথা যদি বলা হয়, বাংলার রাজনীতি 2021 সালে তৃণমূল কংগ্রেসের স্লোগান ছিল বাংলা নিজের মেয়েকে চায়। আর 2026 বিধানসভা নির্বাচনের আগেই সেই বাঙালি সেন্টিমেন্ট, অর্থাৎ বিভিন্ন রাজ্যে যে বাঙালি হেনস্থার কথাটা উঠে আসছে রাজ্যের শাসক দলের পক্ষ থেকে বলা হচ্ছে, সেখান থেকে সেই ইস্যুটাকে কিন্তু হাতিয়ার করতে চাইছে তৃণমূল কংগ্রেস। এবং সেই ইস্যুতে ইতিমধ্যে কিন্তু মাঠে নেমে পড়েছে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস। গতকাল সভা করেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু বিজেপি কোন কৌশল নেবে? আজকের প্রধানমন্ত্রী কিন্তু সেইখানেই কিন্তু একটা কিছু হাত দিলেন, অর্থাৎ জয় শ্রীরাম ছেড়ে জয় মা কালী দুর্গা, জয় মা কালী, জয় মা দুর্গা বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তাই সব কিছু নিয়ে আলোচনা করব। নমস্কার, আমি সত্যজিৎ পাল, আপনারা দেখছেন শব্দের কাটাকাটি। আর আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে যে রাজনীতি যে সেন্টিমেন্ট নিয়ে লড়াই, সেই সেন্টিমেন্টে একটু আলোচনা করা। ইতিমধ্যে যদি দেখি বিজেপির পক্ষ থেকে কিন্তু রীতিমতো কিছুদিন আগে, যেটা মহারাষ্ট্র বিধানসভা নির্বাচনের আগে একটা স্লোগান তোলা হয়েছিল যে বাটোগে তো কাটোগে, এই খেয়ে তো সেভে। বাংলা কি সেই কৌশল নেবে? এখনও কিন্তু স্পষ্ট নয়, কারণ বিধানসভা নির্বাচনে এখনও বেশ কয়েক মাস বাকি আছে। কিন্তু সেন্টিমেন্টের রাজনীতির কাছে, বিশেষ করে আঞ্চলিক দলের কাছে কিন্তু বারবার মার খেয়েছে সর্বভারতীয় দলগুলো। সেখানে শাসক তৃণমূল কংগ্রেস যেমনই ডিএমকে রয়েছে তামিলনাড়ুর, তেমনই ঝাড়খণ্ডের জেএমএম রয়েছে। ফলে এখানেই বড় প্রশ্ন, তা হচ্ছে সেন্টিমেন্টের যে রাজনীতি, সেই রাজনীতিতে অত্যন্ত কুশলী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি পারেন বিশেষ করে সাধারণ মানুষের মনে আঘাত দিয়ে বা মনে গভীরে প্রবেশ করে রাজনীতি করতে। আর সেই কারণেই তার রাজনীতির প্রতিবাদ হোক, আন্দোলন, প্রত্যেকটা কিন্তু নজর কাড়ে। যারা রয়েছেন আমাদের সঙ্গে, তাদের সঙ্গে একটু পরিচয় পর্ব সারব। আমাদের সঙ্গে রয়েছেন রাজনৈতিক বিজেপি নেত্রী প্রিয়ন্তী রায়। প্রিয়ন্তী দেবী, আপনাকে স্বাগত। এবং কংগ্রেস নেতা রতন বালা। রতনবাবু, আপনাকে স্বাগত জানাই টাইটারি বাংলা। প্রিয়ন্তী দেবী, আপনার কাছে প্রথমে জানতে চাইব যে প্রধানমন্ত্রী আজকে বক্তব্যে জয় শ্রীরাম ছেড়ে মা কালী এবং মা দুর্গা দিয়ে তার বক্তব্য শুরু করলেন। কোথাও কি এই বাংলার রাজনীতির জন্য কোথাও কি একটু সরে এলো বিজেপি? প্রিয়ন্তী দেবী, শোনা যাচ্ছে আমার কথা? প্রিয়ন্তী দেবী শুনতে পাচ্ছেন? যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ হচ্ছে, হ্যাঁ বলুন। হ্যাঁ, শোনা যাচ্ছে, তবে সাউন্ড খুব অল্প আসছে, আমাদের কাছে ক্লিয়ার নয় বিষয়টা। আচ্ছা, এবার শুনতে পাচ্ছেন? হ্যাঁ, এবার শোনা যাচ্ছে। বেশ।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ তার বক্তৃতায় জয় শ্রীরাম ছেড়ে মা কালী মা দুর্গার শরণাপন্ন হলেন। প্রশ্ন হচ্ছে, বিজেপি কি কোথাও সরে এলো, নাকি সেই সেন্টিমেন্ট, যে সেন্টিমেন্টের রাজনীতি চলছে, সেই সেন্টিমেন্টে কিছুটা মা দুর্গা এবং মা কালীর শরণাপন্ন হলো প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী? প্রিয়ন্তীদি। একদম, ট্রাইব টিভির সমস্ত দর্শক এবং সাথে যারা প্যানেলে রয়েছেন সঞ্চালক দাদা সহ প্রত্যেককে যথাযোগ্য সম্মান। এবং আজকে খুব সুন্দর একটা দিন। ভারতবর্ষের প্রধানমন্ত্রী তিনি বাংলার এসেছিলেন এবং বেশ কিছু প্রকল্পের শিলান্যাস করে গেলেন সেই মাটিতে দাঁড়িয়ে, যে মাটিকে কিনা পশ্চিমবঙ্গের ইন্ডাস্ট্রিয়াল এরিয়া বলা হয় বা শিল্পাঞ্চল বলা হয় দুর্গাপুরকে। সেই ঠিক। দুর্গাপুরের মাটিতে যে পশ্চিমবঙ্গের সরকার রয়েছে, তৃণমূল সরকার, বিগত কয়েক বছরে যে কোনো শিল্প আনতে পারেনি, বরঞ্চ যে শিল্প কলকারখানাগুলো ছিল সেগুলো প্রায় মৃতপ্রায় অবস্থায় ছিল। আজকে সেই মাটিতে দাঁড়িয়ে দেশের প্রধানমন্ত্রী মাননীয় নরেন্দ্র মোদীজি সেখানে দাঁড়িয়ে প্রায় 5,400 কোটি টাকার শিলান্যাস করে গেলেন শিল্পের। এবং আপনি যে কথা বলেছেন যে জয় শ্রীরাম বিজেপির স্লোগান, সেখানে দাঁড়িয়ে জয় মা কালী জয় মা দুর্গার কথা বলা হয়েছে। প্রথম কথা, আমরা জানি আমরা বাঙালি এবং আমরা মা কালী মা দুর্গা সহ আমরা সমস্ত দেবদেবীর পুজো করি। হিন্দু মতে বলা হয় আমাদের 33 কোটি দেবতা। কিন্তু সেখানে দাঁড়িয়ে জয় শ্রীরাম যে বিজেপির পার্টিগত স্লোগান নয়, সেটা আপনারা প্রত্যেকেই জানেন। জয় শ্রীরাম একটি ধর্মীয় স্লোগান এবং ধর্ম আবেগে, ভাবাবেগ থেকে এই স্লোগানকে বিভিন্ন জায়গায় রামের সেই ইতিহাস পড়ে, রামায়ণ পড়ে, রামের যে আমরা বীর পুরুষত্ব, রামের যে শাসনকাল, সেই সময় থেকে ইন্সপায়ার হয়ে আমরা জয় শ্রীরাম স্লোগানটা বিভিন্ন সময় বিভিন্ন পরিস্থিতিতে বিভিন্ন ক্ষেত্রে দিয়ে থাকি। আজকেও তেমনই হয়েছে। রাম দুর্গা কালী এগুলোর মধ্যে কোনো বিভাজন আমরা কখনোই করতে চাইনি। দুর্গা কালী আমাদের এক একটি রূপ, এক একটি শক্তি। বাঙালির আমরা শক্তির আরাধনা করে থাকি মা দুর্গাকে, মা কালীকে। সেখানে দাঁড়িয়ে আজকে মোদিজি সুন্দরভাবে যে জয় মা কালী জয় মা দুর্গা স্লোগান দিয়েছেন, অত্যন্ত ভালো লাগলো। যে বাঙালিরাও গর্বিত যে ভারতবর্ষের প্রধানমন্ত্রীর মুখে আমরা মা কালীর নাম শুনছি, মা দুর্গার নাম শুনছি। এটা বিগত দিনেও আমরা দেখেছি যে আমাদের রাজ্য সভাপতি সৌমিক ভট্টাচার্য যে মঞ্চ হয়েছিল, তাকে ফেলিসিটেট করা হয়েছিল। সেই সময় আমরা দেখেছিলাম মঞ্চে মা কালীর বিগ্রহ রাখা হয়েছিল বা একটা ছবি ব্যাকগ্রাউন্ডে রাখা হয়েছিল। শুধু সেদিন নয়, আমি মনে করাতে চাই আরো 2-3 বছর আগেও আমাদের বিভিন্ন প্রোগ্রামে দেখুন মা কালী মা দুর্গাকে শক্তির রূপ হিসেবে আমাদের ব্যাকগ্রাউন্ডে এই ছবিগুলো ব্যবহার হয়ে থাকে। সুতরাং কখন জয় শ্রীরাম বললো, কে কখন কোন পরিবেশে মা দুর্গা জয় মা কালী বললো, এটা কোনো কিছু ম্যাটার করে না। আমরা শক্তি হিসেবে যেহেতু তাদেরকে উপাসনা করি, তাদেরকে শক্তির আরাধনা করে থাকি, সেক্ষেত্রে আমরা এরকম বলবো আগামী দিনেও। এবং বাংলার ক্ষেত্রে, বাঙালির ক্ষেত্রে জয় মা কালী জয় মা দুর্গা একটা শক্তির রূপ। ঠিক, একদম। রতনবাবু, বাংলার ভারতবর্ষের রাজনীতির কথা যদি বলা হয়, ইন্দিরা গান্ধী স্লোগান দিয়েছিলেন গরিবি হাটাও। বামেরা পাল্টা বলেছিল যে ইন্দিরা গান্ধী গরিবদেরকে দেশ থেকে তাড়াতে চাইছেন। এরপরেও বিজেপির রাম মন্দির ইস্যু, এবং যদি বলা চলে বাংলার ক্ষেত্রে যদি বলি, বাংলার তৃণমূল কংগ্রেস 2021-এর স্লোগান ছিল বাংলা নিজের মেয়েকেই চায়। আর 2026 বিধানসভা নির্বাচনের আগে সেই বাঙালি সেন্টিমেন্ট। কংগ্রেসের কথা যদি বলা হয়, কংগ্রেসের সেই রাহুল গান্ধী ভারত জোড়ো যাত্রায় একটা স্লোগান তুলেছিলেন যে নফরত কি দুকান মে মোহব্বত কি, নফরত কি বাজার মে মোহব্বত কি দোকান, একদম স্লোগান তুলেছেন। কিন্তু যদি বলা যায় কংগ্রেস এই দিক দিয়ে যা পরিস্থিতি কংগ্রেসের, এইভাবে যদি চলতে থাকে তাহলে তো আগামী দিনে কংগ্রেসকে হয়তো জেনারেল নলেজের বইয়ের পাতায় খুঁজতে হবে। রতনবাবু। দেখুন, জেনারেল নলেজের পাতায় ভারতবর্ষের জাতীয় কংগ্রেসকে খুঁজবেন, এটা তো খুবই ভালো। কারণ আপনি যদি জেনারেল নলেজে প্রশ্ন করা হয় যে বলুন তো ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামে যেই রাজনৈতিক দলের সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল, তখন উত্তর দিতে হবে যে জাতীয় কংগ্রেস। যদি জেনারেল নলেজে প্রশ্ন করা হয় যে ব্রিটিশদের বিরুদ্ধে প্রথম লড়াই যারা তৈরি করেছিল রাজনৈতিক দল হিসেবে, তার নাম কি, বলতে হবে জাতীয় কংগ্রেস। স্বাধীনতার পরে ভারতবর্ষের প্রথম প্রধানমন্ত্রী কোন দলের হয়েছিল, জেনারেল নলেজ প্রশ্ন আসলে উত্তর দিতে হবে জাতীয় কংগ্রেস। ভারতবর্ষের সার্বিক উন্নয়নের ক্ষেত্রে স্বাধীনতার পর থেকে কোন রাজনৈতিক দল সবচেয়ে বড় ভূমিকা পালন করেছে, জেনারেল নলেজের প্রশ্নে উত্তর দিতে হবে কিন্তু সত্যজিৎবাবু জাতীয় কংগ্রেস। আমি আপনার পরের প্রশ্নে আসি। দেখুন, আজকে তৃণমূলের অপশাসনে বাংলা ধ্বংস হচ্ছে এবং
আমাদের মোদির অপশাসনে দেশ ধ্বংস হচ্ছে, এটা পরিষ্কার। কারণ দেখুন, যেই ভারতবর্ষ যেখানে সর্বধর্ম সমন্বয়ে এই দেশ গড়ে উঠেছে, শুধুমাত্র ধর্মের জিগির তুলে ধর্মকে সামনে রেখে কোনো একটা রাজনৈতিক দল যে ক্ষমতায় আছে, সাম্প্রদায়িক দল ক্ষমতায় আছে, কিন্তু দেখুন এই সাম্প্রদায়িক দলটা কখন তারা কি বলেছিল, তারা কিন্তু ধর্মের কথা বলে ক্ষমতায় আসেনি। তারা বলেছিল নির্বাচনের আগে যে আমাকে নির্বাচিত করুন, তাহলে আমরা বছরে 2 কোটি চাকরি দেব। উনি বলেছিলেন যে আমাকে নির্বাচিত করুন, তাহলে বিদেশ থেকে কালো টাকা নিয়ে এসে প্রত্যেকটা ভারতীয় মানুষ অ্যাকাউন্টে 15 লক্ষ টাকা করে দিব। আমাকে নির্বাচিত করুন, গ্যাসের দাম যেটা 400 টাকা 600 টাকা ইউপি আমলে, মনমোহন সিং এর আমলে, সেটা একদম কমিয়ে দেব। আমাকে নির্বাচিত করুন, আমি প্রত্যেকটা দৈনন্দিন জীবনের যে চাহিদা লাগে মানুষের, যে নিত্য প্রয়োজনীয় জিনিস, তার দাম কমিয়ে দেব। এই কথাগুলো বলে কিন্তু তারা ক্ষমতায় এসেছিল। তারা বলেছিল শিল্প করব, তারা বলেছিল চাকরি দেব, তারা বলেছিল বেকার সমস্যা দূরীকরণ করব। কিন্তু কোথায় দেখতে পেলাম সত্যজিৎ বাবু, নির্বাচনে জিতার পরে তারা আসল চেহারা দেখালো। তারা বলতে চায় যে মন্দির মসজিদের রাজনীতি হবে, ভারতবর্ষে হিন্দু রাষ্ট্র হবে, ভারতবর্ষের সংখ্যালঘু যারা অন্যান্য মানুষ আছে, অন্য সমস্ত মানুষ আছে, তাদেরকে ম্যাডাম বলবেন, তাদেরকে আমরা বাটেঙ্গে তো কাটেঙ্গে, তাদের কাছ থেকে টুকরো টুকরো করার চেষ্টা করছে ভারতবর্ষটাকে জাতির ভিত্তিতে, ধর্মের ভিত্তিতে। সেই ছোঁয়া পশ্চিম বাংলাতেও লেগেছে। আমরা দেখতে পাচ্ছি যেই বাংলা যেখানে আমরা গর্ব করে বলি যে হিন্দু মুসলিম খ্রিস্টান যেন সবাই একসাথে থাকি, আজকে সেই বাংলায় মাননীয়াকে আমি ব্রাহ্মণের সন্তান সেটা প্রমাণ দিতে হচ্ছে। সেই বাংলায় মাননীয়া বিজেপির সাথে লড়াই করার জন্য দীঘাতে পুরীর মন্দির তৈরি করছে। সেই বাংলায় মাননীয়া তিনি বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানগুলোতে তিনি সংস্কারের কথা বলে ধর্মীয় ভাবাবেগকে তার নিজের পাল্লায় আনার চেষ্টা করছে। সতীশবাবু, আমরা পরিশেষে একটা কথা বলবো, এইখানটাতে এই যে বাংলা, যেখানে নেতাজি সুভাষচন্দ্র বসুর বাংলা, যেখানে আপনার নজরুলের বাংলা, যেখানে প্রচুর বাঙালি মুসলিম সমাজের মানুষ যারা স্বাধীনতা সংগ্রামে জীবন দিয়েছে, এরকম একটা প্রতিষ্ঠানে কি করে তারা সাম্প্রদায়িক রাজনীতি খেলে? মানুষ কিন্তু বোকা নয়, মানুষ কিন্তু সব দেখছে। আর পরিশেষে একটা কথা বলি, আজকে যিনি এসে বড় বড় কথা বললেন, উনি ডেলি প্যাসেঞ্জারই করবে আর কদিন পর, সত্যজিৎ বাবু, কারণ তাদের একটা খুব প্রধানমন্ত্রী তার দেশের রাজ্যে বিভিন্ন জায়গায় যাওয়াটা ডেলি রতনবাবুকে একটু থামবো। রতনবাবু, রাহুল গান্ধী, আপনারা তো বাংলায় রাজনীতিটা করেন, কিন্তু আপনাদের নেতারা, দলের নেতারা আসেন না কেন? রাহুল গান্ধী বলুন, সোনিয়া গান্ধী, কোথাও কি তৃণমূল কংগ্রেসে একটু স্পেস দেওয়ার চেষ্টা হচ্ছে? না, কখনোই না। লোকসভা ভোটের সময় একবারও আসেনি, কোনো কেউ আসেনি। অধীর বাবু যেখানে একা কুম্ভের মতো লড়াইটা করলেন। আপনার হয়তো মনে নাই সতীশ বাবু, আপনার হয়তো মনে নাই, আপনি দেখবেন যে রাহুল গান্ধী যখন ভারত জোড়ো ন্যায় যাত্রা, শুনুন, ভারত জোড়ো ন্যায় যাত্রা করেছিলেন, হ্যাঁ, ভারত জোড়ো ন্যায় যাত্রা করেছেন, তখন কিন্তু রাহুল গান্ধীর এই রুটটা ছিল না। তিনি কিন্তু বলেছিলেন যে না, আমি বাংলা দিয়ে যাব, বাংলার প্রতি তার একটা কিন্তু আবেগ টান আছে। পাশাপাশি আরেকটা কথা বলি সতীশ বাবু, 2026 বিধানসভা নির্বাচনে কি প্রচারে আসবেন রাহুল গান্ধী? ও অবশ্যই আসবেন, কেন আসবেন না? তিনি আমাদের নেতা, রাহুল গান্ধী আসবেন, প্রিয়াঙ্কা গান্ধী আসবেন, মল্লিকা অর্জুন খাড়গে আসবেন, সবাই আসবেন আমাদের নেতা। এখানে দেখুন অধীর চৌধুরীর মতো সর্বভারতীয় একটা নেতৃত্ব আছে এখানে। বেশ রতনবাবু, একটু প্রিয়ন্তীর কাছে যাবো। হ্যাঁ বলুন, খুব ছোট করে। হ্যাঁ, অনেক কথাই বলা হলো, যে কথাগুলো আমি বলতে চাইছি, যে কংগ্রেস বলছে দেশভাগের কথা, গরিবি হাটাও স্লোগান তাদের ছিল, আসলে কোনো কাজের কাজ কিছু করতে পারেনি, শুধুমাত্র মানুষের মাঝে একটা ভাওতা ছড়ে দিয়েছিল। গরিবি হাটাও যদি করে থাকে, সেটা নরেন্দ্র মোদীজি করেছে, সেটা আমার বিরোধী বক্তা যিনি রয়েছেন কংগ্রেসে, তিনি প্রমাণ করে দিয়েছেন যে গ্যাস, কয়লা এবং ভুটের পরিবর্তে ভারতবর্ষের বুকে ঘরে ঘরে গ্যাসের রপ্তানি মোদীজি করেছে, যেটা ফ্রিতে সবাই 10,000 টাকা 8,000 টাকা দিয়ে নয়, চাঙে তুলে রেখে দিয়েছে গরিব মানুষরা। গরিব মানুষরা ম্যাডাম, আপনার হয়তো জানা নাই, আপনার হয়তো জানা নাই, ওই গ্যাসের সিলিন্ডার আপনি খোঁজ নিয়ে দেখুন, ভারতবাদী কথাবার্তা বলেছে, বিনা পয়সায় সিলিন্ডার দিয়ে। আসবো আপনার কাছে। ভারতবর্ষকে সাম্প্রদায়িক বা দ্বিখণ্ডিত যে কথাগুলো বলা হচ্ছে ভারতীয় জনতা পার্টিকে, সেই কাজ তো কংগ্রেস করে গেছে। আজকে ভারতবর্ষকে খণ্ডে বিখণ্ডে করে গেছে,
খণ্ড বিখণ্ড সাম্প্রদায়িক কারণে খণ্ড বিখণ্ড করেছে, কংগ্রেস করেছে। ইতিহাস পড়তে হবে, ইতিহাস পড়লে জানতে পারবে। যারা জানেন না আপনারা জেনে নেবেন যে এই ভারতবর্ষ আজকে মানচিত্রের কেন এই পরিস্থিতি, আজকে এই পাকিস্তান কি করে হলো, পূর্ব পাকিস্তান বাংলাদেশ কি করে হলো, সেগুলোর পেছনে কাদের হাত ছিল, সেই সময় কারা ক্ষমতায় ছিল, সেই সমস্ত বিষয়গুলো জানতে হবে। সম্পূর্ণভাবে কংগ্রেস দায়ী আজকে ভারতবর্ষের মানচিত্রের যে পরিস্থিতি সেটা হওয়ার জন্য কংগ্রেস দায়ী। এই জন্য আমরা অখণ্ড ভারতের কথা বলি। এবং ভারতবর্ষে ভারতীয় জনতা পার্টি কোনো সাম্প্রদায়িক রাজনীতি করে না, দেশকে দ্বিখণ্ডিত করবার রাজনীতি তারা করে না, তারা অখণ্ড ভারতের স্বপ্ন দেখে। এটা নরেন্দ্র মোদী দেখে, আমার মতো কার্যকর্তা। 2026-এ বিজেপির স্লোগানটা কি হবে? কারণ তৃণমূল কিন্তু রীতিমতো মাঠে নেমে গেছে। 2021-এর স্লোগান ছিল বাংলা নিজের মেয়েকেই চায়। এবার 2026-এর আগে তাদের সেই বাঙালি সেন্টিমেন্ট, কোথাও যেন ভারতবর্ষের বিজেপি শাসিত রাজ্যে বাঙালিদের হেনস্থা করা হচ্ছে। বাংলা নিজের মেয়েকে চায়। আমরা কি বাংলার মেয়ে নই? শ্রমিক ভট্টাচার্য বাংলার ছেলে নয়? সুকান্ত মজুমদার বাংলার ছেলে নয়? যারা লড়াই করছে অগ্নিমিত্রা পাল, লকেট চ্যাটার্জি, যারা আছে জ্যোতির্ময় মাহাতো, এরা বাংলার ছেলে নয়? সুতরাং দিদি যে নিজেকে তারাও বাংলার মেয়ে, কার্জি করে যে অভয়া তারাও কিন্তু বাংলার মেয়ে, অর্জি করে অভয়া তারাও বাংলার মেয়ে। আলটিমেটলি বাঙালিকে অপমান করা হচ্ছে। ভারতবর্ষে জনগণ মনোধিনায়কের জয় হে ভারত ভাগ্য বিধাতা, এই ভারত ভাগ্য বিধাতার মধ্যে থেকে ভারতের কাছে বাংলাকে অপমান করা হচ্ছে, বাংলাকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করা হচ্ছে। একটা সম্প্রদায়ের মানুষকে ভোট ব্যাংক হিসেবে ব্যবহার করে বাংলাকে পশ্চিম বাংলাদেশ বানানোর চেষ্টা চলছে। এই চক্রান্তে আমরা পা দেব না। বাঙালি অন্তঃপ্রাণ আমরা, আমরা বাঙালি, আমরা বাংলায় জন্মেছি, আমরা বাংলায় খাই, আমরা বাংলায় থাকবো, আমার পরিবার বাংলায় থাকে। সুতরাং এই বাংলা নিয়ে যদি তৃণমূল রাজনীতি করে, এই বাংলাকে যদি পশ্চিমবঙ্গ বাংলাদেশ বানাতে চেষ্টা করে, আমরা তা হতে দেব না। বিজেপির শেষ রক্তবিন্দু পর্যন্ত লড়াই করে যাবে। এবং বাঙালি, আমরা বাঙালি হয়ে আমরা বিজেপি করি, আমরা বাঙালি নই। যে আজকে মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার দল আমাদেরকে যেভাবে কালিমালিপ্ত করবার চেষ্টা করছে, আমরা কেউ বাঙালি নই। আপনি বসে আছেন সঞ্চালক দাদা, আপনি বাঙালি নন। দেবু বাবু বসে আছে, আপনি বাঙালি নন। কংগ্রেস একটু থামাবো। আমাদের মধ্যে ইতিমধ্যে এসেছেন তৃণমূল মুখপাত্র দেবব্রত রায়। দেবব্রত বাবু, আপনাকে স্বাগত টাইপ টিভি বাংলায়। কি আনার চেষ্টা চলছে, বিকৃত করবার চেষ্টা চলছে। একটা কথা বলি একটু। দেবব্রত বাবু, আপনাকে স্বাগত টাইপ টিভি বাংলায়। শুভ সন্ধ্যা। হ্যাঁ, শুভ সন্ধ্যা। আসবো রতনবাবু। দেবব্রতবাবু, প্রথমে যে কথাটা দিয়ে শুরু করব, আজকের প্রধানমন্ত্রীর সভায় যে বক্তব্য শুরু করলেন, তাদের জয় শ্রীরাম ছেড়ে জয় মা কালী জয় মা দুর্গা দিয়ে। দেবব্রতবাবু, ছোট্ট একটু জানতে যাবো, ছোট্ট করে কি বলবেন? দিনে জয় বাংলাও বলবেন, এটাকে বলে জয় বাংলা দাওয়াই। বাংলাদেশের স্লোগান, বাংলাদেশের স্লোগান, এগুলো ঠিকঠাক জায়গায়, ধরুন আমি বলিনি, ঠিকঠাক জায়গায় পড়লে এই এফেক্ট গুলো হয়। আস্তে আস্তে এফেক্ট গুলো পড়ছে এবং উনি আস্তে আস্তে বাঙালি সাজার চেষ্টা করছেন। কিন্তু ওই জানতে হবে, এখন ওনাদের মুখ্যমন্ত্রী আছেন হেমন্ত বিশ্ব শর্মা, তিনি তো আবার বাংলায় যদি ঠিকঠাক লেখে তাহলে সেখানে তাকে আইডেন্টিফাই করতে সুবিধা হয়, বাংলা বললে আইডেন্টিফাই মানে করতে সুবিধা হয়। এগুলো ওনারা আরো ভালো বলতে পারবেন। দেখুন, এই সত্যজিৎ রায় প্রথম অস্কার এনে দিয়েছিলেন আমাদের ভারতবর্ষে, তিনি বাংলাতেই কিন্তু সিনেমা করে অস্কার এনে দিয়েছিলেন এবং রবীন্দ্রনাথ ঠাকুর ওই বাংলাতেই লিখে কিন্তু গীতাঞ্জলি লিখে নোবেলটা এনে দিয়েছিলেন। তাহলে কি সেগুলো কি ফেরতের ব্যবস্থা উনি করবেন? তারা শুধু বাংলার বুকে সীমাবদ্ধ ছিলেন না, বিশ্ব জয় করে এসেছিলেন। বাংলাকে আলাদা করে ভারতবর্ষ থেকে আলাদা করার চেষ্টা করেননি, বিশ্ব জয় করে এসেছিলেন। আসবো আপনার কাছে, আপনাকে জবাব দেওয়ার সময় দেওয়া হবে। বলুন বলুন। বিজেপি এত খেপে গেলে হবে না। ব্যাপারটা কি জানেন তো, দুর্গাপুরের তেলের দোকানগুলোতে আর তেল পাওয়া যাচ্ছিল না, জানেন তো। যা তেল ছিল সব তেল নিয়ে বিজেপি কর্মীরা মাননীয় নরেন্দ্র মোদীর পায়ে লাগিয়ে দিয়েছে। তেল পাওয়া যাচ্ছে না। সেই এখন কত পরিমাণ তেল বঙ্গ নেতারা নরেন্দ্র মোদীকে দেবেন। ঠিক আছে, খুব ভালো কথা, আমরা গর্বিত চটি চাটা, ধন্যবাদ। কিন্তু আপনারা স্বীকার করুন না সেটা। দেখুন, বাংলা ভাষার ইতিহাস যদি বলেন, যেটা হিন্দি সাম্রাজ্যবাদী দল, তার থেকে ডবল বছরের ইতিহাস রয়েছে, সেই ইতিহাসকে তো অস্বীকার করা যায় না। বাঙালির অস্মিতার উপর যদি আঘাত করে, এইভাবেই পাল্টা বাঙালি সেটা ফিরিয়ে দেবে। বিগত দিনগুলোতে হয়েছে, আগামী দিনগুলো বিজেপি সমুচিত জবাব পাবে, আমরা কথা স্বীকার করি। কিন্তু বাঙালিকে এইভাবে দাগিয়ে দেয়। দেখুন, এই কদিন আগে উড়িষ্যাতে ক্ষমতায় এসছে, সেখানে দেখুন বাঙালিদের উপর সারা দেশ জুড়ে
যেখানেই বিজেপি ক্ষমতায় এসে সেখানেই বাঙালিদের উপর একটা দাগিয়ে দেওয়ার চেষ্টা করছে, বাঙালি মানেই বাংলাদেশের ন্যারেটিভ তৈরি করা। বাঙালি বলে না, বিশেষ করে রোহিঙ্গা বাংলাদেশিদের চিহ্নিত করা হচ্ছে বাবুর জানা উচিত যে কত শতাংশ বাঙালি রাজ্যের বাইরে থাকে, এবং প্রত্যেকটা ক্ষেত্রে তার কাছে যে ডকুমেন্টস পাওয়া গেছে, আধার কার্ড, ভোটার কার্ড, সেটা কিন্তু এই বাংলাদেশ তৈরি হয়েছে। নিয়ে আসা উচিত। আপনারা বিষয়টা মানুষকে সামনে এসছে। বিভ্রান্ত করছেন কেন? এমনকি রীতিমতো তারা নিজের স্টেটমেন্ট দিচ্ছেন যে তাদের তৈরি হয়েছে বাংলাতেই। দেখুন ওই শুভেন্দু অধিকারী আমি মানসিক সুস্থতা কামনা করি, কারণ এই যে রোহিঙ্গা বললো না, বক্তব্য নিয়ে বলছি না। না 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 ওনার বলছি আমি, একটু শুনুন। এটা সারা মানে পৃথিবীর যেটা তো একটা তথ্য রিসার্চ রিপোর্ট আছে, সেই রিপোর্ট বলছে সারা পৃথিবীতে 15 থেকে 20 লক্ষ রোহিঙ্গা রয়েছে। সেখানে 15 থেকে 20 লক্ষ রোহিঙ্গা থাকাকালীন আর ভারতবর্ষে রয়েছে 15 থেকে 20,000। সেখানে শুভেন্দুবাবু কোথা থেকে কখনো 1 কোটি, কখনো 80 লক্ষ, কখনো 50 লক্ষ, মানে 50 লক্ষ রোহিঙ্গা কিভাবে পশ্চিমবঙ্গে মানে প্রবেশ করাচ্ছেন, কিভাবে আনছেন আমি জানি না। সেগুলো ওই তথ্য উনি দিতে পারবেন, কিন্তু তথ্য যেটা বলছে এগুলো তো শিক্ষিত তথ্য, এগুলোকে তো অস্বীকার করা যায় না। উনি ক্যামেরার সামনে বলেছেন, সব তো রেকর্ডিং করা আছে, কিন্তু বারে বারে ওনার সংখ্যা কমে যাচ্ছে, আগামী দিনে হয়তো আরো কমবে, আর উনি সেই উত্তরগুলো ভালো দিতে পারবেন। হ্যাঁ বলুন 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 দাদা বলুন বলুন না শুনছি। না না, আমি বলি যে যে তথ্যগুলো উনি দিলেন সবই ঠিক আছে। আমি একটু বলি যে এই যে বাঙালি নিয়ে যে সেন্টিমেন্টের কথা বলছেন সত্যজিৎ বাবু, দেখুন এই মেন হচ্ছে কি বলুন তো, পরিযায়ী শ্রমিক। এই পরিযায়ী শ্রমিক তারা বাইরে কাজ করতে গিয়ে ফেঁসে গেছে, তাই তারা ওখানে বিভিন্ন ভাবে অত্যাচারিত হচ্ছে। তাই বলছেন এর মধ্যে কোনো রোহিঙ্গা বা বাংলাদেশি নাগরিক নেই? বলি না না, শোনেন, রোহিঙ্গা বাংলাদেশি শোনেন আমি বলি, রোহিঙ্গা বাংলাদেশি নাগরিক অনুপ্রবেশ, শোনেন আমি বলি অনুপ্রবেশ, ঠিক আছে, বিদেশ থেকে কোনো গুপ্তচর কি আইএস জঙ্গি বিভিন্ন কিছু ভারতবর্ষের মধ্যে আছে, না থাকার কথা বলছি না, কিন্তু যে বাঙালি সেন্টিমেন্ট নিয়ে আপনারা আলোচনা করছেন, তাই এখানে বলি যে দেখুন গোটা বাংলা থেকে যে পরিমাণে পরিযায়ী শ্রমিক বিভিন্ন রাজ্যগুলোতে আছে, তারা বাংলা ভাষায় কথা বলাতে তাদের উপরে কিছু কিছু রাজ্যের যারা আছে শাসক দল বা সেই রাজ্যের সেইখানকার যারা নাগরিক, তারা কিন্তু অত্যাচার করছে। এটা 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 কিন্তু আমরা দেখছি, এবং এটা কিন্তু ঘটনা করছে, সে বিজেপি শাসিত হোক বা বিজেপি শাসিত না হোক। কিন্তু আমাদের প্রশ্ন এখানটাতে সত্যজিৎ বাবু, যে যে পরিযায়ী শ্রমিক যারা এই রাজ্য থেকে অন্য রাজ্যে কাজে রুজি রুটির টানে যারা গেছে, তাদের উপরে অত্যাচার হবে, আর দিদিমণি রাস্তায় নেমে প্রতিবাদ করলে কি তাদের অত্যাচারটা কমে যাবে? সেই রাজ্যের মুখ্যমন্ত্রী যারা আছে, সেই রাজ্যে যারা তাদের তাদের করা উচিত, এখানে করা উচিত। হ্যাঁ দেবব্রত, শুনুন কি করা উচিত বলি। আমার ধরুন উড়িষ্যাতে অত্যাচার করছে, উড়িষ্যার মুখ্যমন্ত্রী যে আছে, আমাদের যে মুখ্যমন্ত্রী আছে, তিনি কেন ওনাকে ফোন করে বলছেন না, বা ওখানে কেন উনি যাচ্ছেন না, গিয়ে বলছেন না কেন যে আপনার রাজ্যে আমার বাঙালি যারা আছে তাদের উপর অত্যাচার করা হচ্ছে? আজকে দিল্লিতে যারা আছে সেখানকার মুখ্যমন্ত্রীকে কেন বলছে না যে আপনার রাজ্যে আমার বাঙালিরা আছে তাদের উপর অত্যাচার করা হচ্ছে? আপনি সেই কথাটা না বলে আপনি খালি চালাকি করছেন, আপনি খালি ভোটের রাজনীতি করার জন্য আপনি বাংলা সেন্টিমেন্টটাকে দখল করার চেষ্টা করছেন। এটা 1 নম্বর কথা। সত্যজিৎ বাবু, আপনি যেটা বললেন বাঙালি বা বাংলার আবেগ, বাংলা তার নিজের মেয়েকে চাই, কথাটা বললেন, আমি বলি বাংলা দেবব্রত বাবুরাই বলেছিল 2021-এ, আমি বলিনি, আমার বক্তব্য ওনাদের বক্তব্য বলি। হ্যাঁ, দেবব্রত বাবুরা দিদি বলেছিলেন বাংলা নিজের মেয়েকে চাই, তার ছবি দিয়েছিল, শুধুমাত্র বুঝিয়েছিল যে বাংলা নিজের মেয়ে বলতে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, তিনিই খালি বাংলার মেয়ে, আর কেউ বাংলার মেয়ে না। তাই যদি হতো তাহলে আরজিকর ঘটনায় 2024 সালে যে নির্যাতিতা হলো, সে কি বাংলার মেয়ে না? আজকে কসবায় যে নির্যাতিতা হলো, ধর্ষণ হলো, সে কি বাংলার মেয়ে না? তামান্না নামের যে ছোট্ট শিশুটা, যে বাচ্চা শিশু, সে কি বাংলার মেয়ে না? সত্যজিৎ বাবু, 2012 সালে পার্কস্ট্রিট গণধর্ষণ হলো, 37 বছরের মহিলাকে চলন্ত গাড়িতে ধর্ষণ করা হলো, সে কি বাংলার মেয়ে না? হাসখালিতে গণধর্ষণ হলো 2022, 14 বছরের একটা বাচ্চা শিশুকে গণধর্ষণ করা হলো, তারা কি বাংলার মেয়ে না? শুধু কি মাননীয় আপনি বাংলার মেয়ে, আর বাংলার মেয়ে নাই? আপনি সেই কথা বলছেন না, আপনি খালি দেবব্রত বাবু একটু জবাব নেব। বেশ হ্যাঁ দেবব্রত, ছোট্ট করে। রতন বাবুকে জানিয়ে রাখি, রতন বাবু একটু খোঁজ খবর কম নেন,
এই যে পরিযায়ী শ্রমিক নিয়ে মাননীয় সাংসদ সামিরুল ইসলাম পুরো ব্যাপারটা দেখছেন। উনি উড়িষ্যাতেও যোগাযোগ করেছেন, দিল্লিতেও যোগাযোগ করেছেন, যে যে জায়গায় এই সমস্যাগুলো রয়েছে তিনি যোগাযোগ করছেন, ব্যাপারগুলো দেখছেন। আর রতন বাবু শুধু অভিযোগ করলেন, উপায় কিছু বললেন না। উপায় যদি তাহলে কি বলতে হয়, বিহার থেকে তো 2 কোটি বিহারি এখানে কর্মসংস্থান হয়েছে, তাদের কি মেরে তাড়াতে হবে, এই এই বলছেন? কখনই আমরা এতে বিশ্বাস করি না। আমরা মনে করি বৌদ্ধ সব জায়গা থেকে মানুষ আসবে, আমাদের লোক যাবে, আমরা বৌদ্ধবাদে বিশ্বাসী। কিন্তু এখানে যে ব্যাপারটা আপনি বললেন না, আপনি 4-5টা উদাহরণ দিলেন, খুব ভালো কথা। আমি আপনাকে উদাহরণ দিচ্ছি। 2009 সাল মাননীয় মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য তখন ছিলেন। বিধানসভায় একটা রেকর্ড লেখা আছে, সেখানে প্রশ্নোত্তর পর্বে বলা হয়েছিল তার শাসনকালে কি পরিমাণ খুন এবং কি পরিমাণ ধর্ষণ হয়েছে। আপনার যদি বিশ্বাস নয়, রেকর্ড সেকশনে গিয়ে আপনারা দেখে আসতে পারেন। সেখানে 2236টা খুন এবং 2435টা ধর্ষণ মানে লিপিবদ্ধ আছে ওনার কোথায় চলে গেল দেবব্রত বাবু? না না, পরাধীন দেশে চলে যেতে পারে, চলে যেতে পারেন আপনি। বাংলাদেশে অপারেশন সার্চলাইটে চলে যেতে পারেন। রতনবাবু আপনাকে সময় দেওয়া হবে, একটু থামুন। হ্যাঁ, ছোট করে শেষ করুন। মাঝখানে ঢুকে পড়বেন না। দেখুন, ছোট করে, খুব ছোট করে শেষ করুন। আমরা বলেছি বাংলার মেয়েকে চাই, আপনি চেষ্টা করলে বাংলার কাকাকে চাই, জ্যাঠাকে চাই, দাদুকে চাই, ঠাকুর দাদাকে চাই করতে পারেন। সেটা মানুষ কতটা নেবে সেটা বুঝবেন। মানুষ মনে করেছে বাংলার মেয়েকে চাইছে, আপনি রতনবাবু মনে করলেন এখন ঠাকুর দাদা, দাদা, দাদু, জেঠু যাকে ইচ্ছে করতে পারে। সেটা মানুষের উপর, মানুষকে এত ভয় পান কেন? মানুষ যেটা মনে করবে সেটাই তো হবে। আমরা জনার্দনকে সম্মান জানাই, ওনারা যেটা বলবে আমরা মাথা নিচু করে মেনে নেবো। মানুষকেও তো ধমকাচ্ছেন কেন? মানুষ বাংলার মেয়েকে মেনে নিয়েছে। আজকে মানুষকে ধমকাচ্ছে। বেশ, আসবো আপনাদের কাছে একটু। দেবব্রতবাবু, রতনবাবু, আসবো আপনার কাছে। জয় দুর্গাতে দেবব্রতবাবু, আসবো আপনার কাছে একটু। প্রিয়ন্তী দেবীর কাছে যাবো। প্রিয়ন্তী দেবী, আজকে যেটা গুরুত্বপূর্ণ, তা হচ্ছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কিন্তু ডক্টর বিধানচন্দ্র রায়ের প্রশংসা করেছেন। আমরা যদি দেখি, শ্রমিক ভট্টাচার্য যে রাজ্য সভাপতি বা যে শপথ নেন, সেদিন তিনি কিন্তু কংগ্রেস এবং সিপিএমকে বার্তা পাঠিয়েছিলেন যে এই সময় তৃণমূলকে স্বর্ণরপায় প্রয়োজনে পতাকা সরিয়ে রেখে এগিয়ে আসুন। আজকের প্রধানমন্ত্রীর মুখে ডক্টর বিধানচন্দ্র রায়ের প্রশংসা, এবং তিনিও কিন্তু কংগ্রেসেরই মুখ্যমন্ত্রী ছিলেন। কোন স্ট্র্যাটেজিতে প্রিয়ন্তী দেবী? একদম, আমি প্রথমেই বলবো যে এই তৃণমূলের প্রতিনিধিদের, এই সব জানতাদের মাঝখানে বসে আমাদের মানে বলতে দেওয়া হয় না, বা খুব কম সময় আমরা পাই এদের এই তর্ক বিতর্কের জন্য। মার্জনা চাইছি। আমি এদের শুরু করলাম। প্রথম কথা বলবো, বিধানচন্দ্র রায়ের প্রশংসা করেছেন, আমার খুবই ভালো লাগলো। যেহেতু বিধানচন্দ্র রায় বাংলার মুখ্যমন্ত্রী ছিলেন, তিনি কংগ্রেসের ছিলেন বা প্রাক্তন যাই হন না কেন, তিনি কাজ করে গেছেন মানুষের জন্য, বেশ কিছু ভালো কাজকর্ম তিনি করেছেন। বাংলার মানুষ এই সুযোগ সুবিধাগুলো পেয়েছে বিধায় আজকে প্রধানমন্ত্রীর মুখে এত বছর পরেও আমরা সেই কথা শুনছি, এবং বিগত দিনেও আমরা শুনেছি বিধানচন্দ্র রায়ের আমাদের অনেক বক্তব্য শ্রমিক ভট্টাচার্যও তিনি বলেছেন। প্রথম কথা। এবং কংগ্রেস সিপিআইএম কে এদেরকে নিয়ে কিছু বলবার নেই। যা বাংলা এরা যে লড়াইয়ের কথা বলে, আসলে আদতে জায়গা মতন সেই লড়াইটা তারা দিতে জানে না। কারণ আলটিমেটলি দিন শেষে এরা রাতের অন্ধকারে পরামর্শ নিয়ে এরা ওই ইন্ডি জোটের সাথেই কাজ করবে। এরা দেশে হচ্ছে প্রধান দল বিজেপি বিরোধী, একসাথে সবাই জোট হয়ে যায়, আর রাজ্যে এসে এরাই নাটক করে, ভান করে যে এরা তৃণমূলের বিরুদ্ধে কথা বলছে, দুর্নীতির বিরুদ্ধে কথা বলছে, অপশাসনের বিরুদ্ধে কথা বলছে, ধর্ষণের বিরুদ্ধে কথা বলছে। আলটিমেটলি কিছুই না, যা তৃণমূল কংগ্রেস তাই বামপন্থী। সুতরাং একটি কথা আমি বলবো, লড়াই এ রাজ্যে করতে হলে বিজেপি একমাত্র দল যাকে মানুষ ভরসা করছে, এবং এত % ভোটে তারা এগিয়ে রেখেছে, এবং আগামী দিনে 3 থেকে 77 দিয়েছে, 2 থেকে 18 দিয়েছে, এবং আগামী দিনেও হবে। প্রথম কথা আমি বলবো, আজকে তৃণমূলের প্রতিনিধিদের খুব জ্বলবে, এটা খুবই স্বাভাবিক। কারণ যে দুর্গাপুরের মাটি এরা প্রায় মৃতপ্রায় অবস্থায় ছিল, এরা বন্ধ করে দিয়েছিল, সেই দুর্গাপুরের মাটিতেই যখন আজকে এত হাজার কোটি টাকার পরিকল্পনা যোজনা যখন চালু হলো, শিলান্যাস করে গেলেন, বাংলার মানুষ কেন্দ্রীয় সরকারের সুবিধা পেতে যাচ্ছে, সেইটা নিয়ে ওনারা মানে ভয়ে আছেন রীতিমতো। যে রীতিমতন 26-এর নির্বাচনের আগে কেন্দ্রীয় সরকারের এত সুযোগ সুবিধা যদি বাংলার মানুষ পায়, এই কলকারখানাগুলোতে, এই ইন্ডাস্ট্রিগুলোতে যদি নতুন করে আবার কর্মীরা ঢুকতে শুরু করে, নতুন করে ঘটা করে গেট সাজিয়ে সেখানে যদি কর্মচারীরা ডিউটি জয়েন করে, তাহলে তৃণমূল চাপে পড়ে যাবে। আসলে তৃণমূল তো এই রাজ্যে শিল্পের কোনো ব্যবস্থা করতে পারেনি, যুবকদের কোনো কাজের ব্যবস্থা করতে পারেনি। আমাদের মতন বেকার যুবক লক্ষ লক্ষ জেনারেশনের পর জেনারেশন প্রতি বছর পাস আউট হয়ে যাওয়া যুবকরা বেকার অবস্থায় রয়েছে, আর মুখ্যমন্ত্রী পরামর্শ দিচ্ছেন কাশফুল মুড়িচপ ভাসতে।
সুতরাং এরা ভয়ে আছে এবং প্রধানমন্ত্রীকে এরা পরিযায়ী বলছে। এরা বেশ, এরা কি বেশ। চায়? তাহলে প্রধানমন্ত্রী বাংলায় আসুক, হ্যাঁ 26-এ ক্ষমতা আসার পর প্রধানমন্ত্রী বাংলায় এসে পড়েই থাকবেন। বেশ, দেবব্রতবাবু, প্রিয়ন্তী দেবী বলছেন যে আপনারা ভয় পাচ্ছেন, কিন্তু আমি বলবো আজকে যে বিজেপির সভা হলো, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ছিলেন, শুভেন্দু অধিকারী ছিলেন, প্রত্যেকেই ছিলেন, কিন্তু ছিলেন না দিলীপ ঘোষ। কোথাও কি আপনাদের সুবিধা হয়ে গেল না? যে কোথাও যে ছন্ন ছাড়া বিজেপি যে সংঘবদ্ধ হওয়ার কথা ছিল, সেখানে ছন্ন ছাড়া মনে হচ্ছে না দেবব্রতবাবু? দেখো, ওই সাঁতরাগাছি ঝিল দেখেছো তো? ওখানে শীতকালে না শুধু সাইবেরিয়া থেকে কিছু পরিযায়ী পাখি আছে, বুঝলে, কি করতে আসে না, ডিম পাড়তে আছে। তারা ডিম পেড়ে আবার চলে যায় সাঁতরাগাছি ঝিলে। সেই রকমই কিছু পরিযায়ী নেতা ভোট এলে তারা উড়ে উড়ে আসে। যেমন মমতা ব্যানার্জি বছরে এই একবার দেখো মাঝখানে ঢুকে যায়। যেমন ভাবে এই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একবার দুবার উত্তরবঙ্গে যায়, তাহলে উত্তরবঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় পরিযায়ী, আপনাকে সময় দেবো, মুর্শিদাবাদে মমতা বন্দ্যোপাধ্যায় পরিযায়ী, নদিয়াতে মমতা বন্দ্যোপাধ্যায় পরিযায়ী। ওই দেখো ওই দেখো ওই দেখো এই দেখলে দেশের প্রধানমন্ত্রী হিসেবে রাজ্যের যে সে পড়ে থাকবে বাংলায় নাকি তার সময় দেবো, প্রিয়ন্তী দেবী, আপনাকে সময় দেবো, আপনাকে সময় দেওয়া হবে। না না না, এটা কি ধরনের কথা? দেশের প্রধানমন্ত্রীকে পরিযায়ী বলছে, সে বাংলায় পড়ে থাকবে, তার কাজ বিভিন্ন রাজ্যে যাওয়া, বিভিন্ন আপনাকে জায়গায় সময় দেবো, যাওয়া। আপনাকে সময় দেবো, আপনাকে সময় দেবো। তো মহা মুশকিল। এই দেখুন, এই 2014 থেকে এই 25 অব্দি মোটামুটি ওই 11 বছর টাইম লাগলো ওনার দুর্গাপুরে আসতে, ঠিক আছে? এই এসছেন যখন, ভালো, অন্তত ওই 15 লাখ টাকা পার হেড যেটা আনবে বলেছেন সেটা তো ওই নিয়ে আসতে পারতেন। আর যদি নাও পারেন, ওই বছরে যে 2 কোটি চাকরিগুলো দেবেন বলেছিলেন সেটাও একটু নিয়ে এসে একটা শ্বেতপত্র প্রকাশ করতে পারতেন, তাহলে একটু আমরা বুঝতাম। মানে আসলে এটা জুমলা ভাই, যে জুমলা উনি বারে বারে দেখেছেন, এটাও একটা নতুন জুমলা। উনি নাকি নল দিয়ে গ্যাস বার করবেন, সেই গ্যাস দিয়ে মা বোনেরা এখানে, আর অত দরকার নেই, একটু গ্যাসের দামটা কমিয়ে দেখাও না। উনি তো বলেছিলেন, কোথায় দেখাচ্ছেন? আর মানুষের পকেটে 15 লাখ টাকা কি ঢুকে গেছে দেখান না। কত 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 টাকা বিদেশি কালো টাকা রয়েছে? আরে 15 লাখ দরকার নেই, 15,000 দিয়ে দেখা না। আরে মমতা ব্যানার্জি তো দিয়েছে, মানুষ তো চোখের সামনে দেখতে পাচ্ছে, পাসবইটা খুললে মাসের পর মাস টাকা ঢুকছে, মানুষ তো আপনার বাড়িতে যে গ্যাসটা জ্বলছে সেই গ্যাসটা মোদিজি কৃপায় পেয়েছেন, মমতা ব্যানার্জি আনেনি। আমার চুলাতে রান্না করতেন 10 বছর আগে, কয়লায় রান্না করতেন। 2014 সালে আমি ভুটে ঘরে ঘরে গ্যাস পৌঁছেছে নরেন্দ্র মোদির কৃপায়। আমি 2014 সাল আগে কয়লা দিয়ে রান্না করতাম, পাতা কুড়িয়ে এনে রান্না করতাম। আজকে গ্যাসে রান্না করছেন না, এটা নরেন্দ্র মোদির কৃপায় পেয়েছে, ঘরে ঘরে মানুষ পেয়েছে। যাদের 2014 সালের পর ঘরে মানুষ কয়লা দুধের বদলে গ্যাসে রান্না করতে শুরু করবে। চমক দেখতে পাবেন। অপেক্ষা করুন। ওই খনার বচন জানেন তো? খনার বচনগুলো শুনেছেন তো? রাজা যদি দুরাচারী হয় তার পরিণাম এরপরে আরো দেখবেন সিলিন্ডারটা বাড়িতে যাচ্ছে, এরপর পাইপলাইনে গ্যাস পাবেন। এরকম সুবিধা এই জনমে মমতা বন্দ্যোপাধ্যায় করতে পারবে না, এই জনমে পারবে না করতে। অবধি ওয়েট করো, আরো চমক আছে, আরো তেলে বেগুনে জ্বলবে, ত্রিং মিড়িং করে বেশ, লাফাবে। দেবতা, আরো কি চমক দেবেন অপেক্ষা কাছি আপনাদের 21শে জুলাইয়ের জন্য। একটু রতনবাবুর কাছে আসি। রতনবাবু, বেশ, রতনবাবু আসবো, তার আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তৃণমূলের উদ্দেশ্যে কি বলেছেন একটু শোনাই আপনাদের, শুনুন। साथियों, हमें दुर्गापुर का, पश्चिम बंगाल का पुराना गौरव वापस लाना है। इसके लिए जरूरी है कि पश्चिम बंगाल में नया निवेश आए, लोग यहां उद्योग लगाने के लिए आगे आए, यहां के नौजवानों की शिक्षा और कौशल पर ज्यादा निवेश हो। लेकिन जब तक यहां टीएमसी की सरकार रहेगी, ये कभी भी नहीं होने देगी। बीते दशकों में जो स्थितियां यहां पैदा की गई हैं, वो बंगाल में निवेश विरोधी है, नौकरी विरोधी है। आप जरा सोचिए, जहां मुर्शिदाबाद जैसे दंगे होते हो, छोटी छोटी बातों पर हिंसा हो जाती हो और पुलिस एक तरफा कार्रवाई करे। ইতিমধ্যে আমাদের মধ্যে এসছেন রাজনৈতিক বিশ্লেষক সুকান্ত ঘোষ। সুকান্তবাবু, আপনাকে স্বাগত ট্র্যাক টিভি বাংলায়। সুকান্তবাবু, প্রথমে আপনার কাছে আসি একটা বিষয় নিয়ে, যেটা হচ্ছে আমরা জানি বিজেপির যে স্লোগান জয় শ্রীরাম, আজ বাংলায় কিন্তু সেই বিজেপি সেখান থেকে সরে এসে কোথাও যেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী
জয় মা কালী জয় মা দুর্গা দিয়ে শুরু করলেন। তার থেকে বড় কথা, তিনি কিন্তু তৃণমূলকে ব্যাপক আক্রমণ করেছে, সে বিষয়ে আসবো। কিন্তু যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ তা হচ্ছে জয় মা কালী জয় মা দুর্গা দিয়ে শুরু করলেন। কোথাও কি বাংলা নিয়ে একটা যে তৃণমূল যে একটা বাঙালি নিয়ে সেন্টিমেন্ট তৈরির একটা চেষ্টা চলছিল, তারই কি এই কাউন্টারের জন্য প্রধানমন্ত্রীর বক্তব্য? সুকান্তবাবু, আমার কাছে না এগুলো প্রসঙ্গ, জয় মা কালী জয় শ্রীরাম অবশ্যই আমাদের ধর্মের সঙ্গে সম্পৃক্ত, 100 বার বলতে আমার কোনো আপত্তি নেই। কিন্তু আমার বারবার আপত্তি কতগুলো কারণে, মানে সবার ক্ষেত্রেই, যে কোনো রাজনৈতিক দল এখন যেটা করছে, কখনো হিন্দু, কখনো বাংলা অস্মিতা, কখনো আমরা কোনো একটা স্লোগান দিচ্ছি। নিশ্চিত ধর্ম আমাদের ধারণ করে, ধর্ম আমাদের শক্তি দেয়, ধর্মের মাধ্যমে আমরা ঐক্যবদ্ধ হই। কিন্তু এই ধর্ম কে নিয়ে রাজনীতি নতুন নয়। আর বিজেপি যেটা করছে, আমার মনে হয় প্রধানমন্ত্রী কোনো ভুল করেননি। কারণ বুঝতে হবে যে নির্বাচনী রাজনীতিটা আলাদা, এবং তিনি অনেক বহুদিনের পোড় খাওয়া রাজনীতিবিদ সত্যদা, তিনি জানেন কিভাবে এই মাটিকে ব্যবহার করতে হয়। তাতে আমার একটুকু মানে কোনো জায়গায় মানে সংশয় নেই, বিন্দুমাত্র সমস্যা নেই। কারণ এটা না করলে তিনি কিন্তু বোঝা যায়, দেখবে কোনো জায়গায় তুমি যদি জয় শ্রীরাম নিয়ে তৃণমূল বারবার সমালোচনা করেছে যে গো বলয়ের ক্ষেত্রে আমরা যেভাবে রামকে মানে রামকে যেভাবে পুজো করা হতো আমাদের এদিকে খুব কম হতো। তাহলে এই যে বাঙালি সংস্কৃতির সঙ্গে মেশার চেষ্টা করছেন তিনি, কারণ তিনি বুঝতে পেরেছেন 26টা একটু অন্যরকম হবে, যেখানে কিন্তু শুধুমাত্র হিন্দু ভোট মেরুকরণের রাজনীতির মাধ্যমে কালীগঞ্জকে আমরা দেখেছি, সত্যতা দেখেছো। কিন্তু আজকে যেটা একটু মনে হয়েছে যে কসবা নিয়ে তিনি আরজিকর নিয়ে বললেন, কিন্তু তিনি বললেন না সিবিআই নিয়ে, তিনি বললেন না ইডি নিয়ে। আমার বিষয় হলো, কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার বিষয় নিয়ে বলা হয়তো চায় না, প্রধানমন্ত্রী বলতে পারেন না জনসভা, কিন্তু কোথাও গিয়ে যেন এদের বিষয়, মানে কোথাও গিয়ে তদন্ত প্রক্রিয়া তা কিন্তু শেষ করা যায়নি, এটাও কিন্তু বাস্তব। সুতরাং আমরা যে ভরসাটা, তবে এটা আবারও বলছি, আলিপুরদুয়ার থেকে শুরু করে দুর্গাপুর, কোথাও যেন তারা আসছেন, এবং প্রধানমন্ত্রী আসা মানে তিনি যেই দলেরই হোক না কেন, জনগণের মধ্যে কিন্তু একটা বড় ধরনের উদ্দীপনা কাজ করে। একসময় আমার ছোট মা বাবার কাছে শুনেছি, রাজীব গান্ধী এলে, ইন্দিরা গান্ধী এলে উদ্দীপনা তৈরি হতো, বাজপেয়ীকে নিয়েও প্রচুর উদ্দীপনা আমাদের মধ্যে ছিল। এটা তো সঙ্গত, এই প্রচারটা প্রয়োজন ছিল। বিজেপি পালে হাওয়া পাওয়ার চেষ্টা করছে, এখন তৃণমূলকে কতটা ডিফেন্ড করতে পারবে সময় উত্তর দেবে। ঠিক, কিন্তু আজকের সভায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কিন্তু ব্যাপক আক্রমণ করেছে তৃণমূল কংগ্রেসকে। সরকার চাকরি বিরোধী সরকার, কি বলবো, সবই তো শুনলেন দেবব্রতবাবু, প্রধানমন্ত্রী সেই বক্তব্য কি বলবেন? দেখুন, অনেক সময় দেখবেন গাধা না বাঘের ছাল পরে বাঘ সাজার চেষ্টা করে। এখানেও আমরা দেখলাম ওই বাঙালির অস্মিতাকে ব্যবহার করে না বাঙালি হয়ে ওঠার চেষ্টা করছে, জানেন তো অনেকে। সেখানে দেখা যাচ্ছে যে একটা উত্তর ভারতীয় এই যে গোবলের সংস্কৃতি বললো না, একটা চাপিয়ে দেওয়ার চেষ্টা করছিল বাঙালির ওপর, কিন্তু কার্যত সেটা রিজেক্টেড হয়ে গেল। রিজেক্টেড হওয়ার পর তারা কিন্তু চেষ্টা করছে, এখন দেখুন এই যে বললো না সন্ত্রাস, এই সন্ত্রাস আগের দিনই আমি দেখতে পেলাম পাশের রাজ্য, ডবল ইঞ্জিন রাজ্য, 4-5 এলো একটা হাসপাতালের মধ্যে, এলো গুলি করে দিয়ে চলে গেল। আপনি দেখুন, বলছি আমি টেস্টেড নই, টেস্ট কি আপনি কি 20টা টেস্টেড করে দেবেন? এই তো 20টা, পাতি ভাষায় যাকে বলে এটা বলা উচিত না, গু খেয়ে কি আপনি দেখবেন নাকি? দেখবেন না। সারা ভারত জুড়ে যারা করছে, প্রত্যেকটা যে 20খানা দোকান রয়েছে, প্রত্যেক দোকানের যে প্রোডাক্ট পাওয়া যাচ্ছে, মানুষ তো দেখছে, চোখের সামনে দেখছে। তারপর আর নতুন করে তো পরিচয় দেওয়ার দরকার নেই। সারা দেশে যে ক্রেডিট স্কোর বিজেপি শূন্য, তারপর নতুন করে পরিচয় দেবার কি? তারা এখন বাঙালি গায়ে অস্মিতা চাপিয়ে এখন বাঙালি হওয়ার চেষ্টা করে। তার আগে উনি বলে গেলেন কি, যারা শ্রাবণ মাসে মাছ খায় তারা হচ্ছে মোগল। তার মানে আমরা মাছ খাই, আমরা হচ্ছে মোগল। মানে আমরা যারা এনাদের একজন কাউন্সিলর রয়েছে, তারা বলে মাছের দোকান অমুক দিন বন্ধ করতে হবে, মাংসের দোকান অমুক দিন বন্ধ করতে হবে। দিল্লিতে কি দেখা যাচ্ছে, কালীবাড়ি মাছের বাজার বন্ধ করে দাও, মাছের বাঙালির কালচার। আমরা যে চিড়ে খাই, বাঙালি চিড়ে খেলে সে বাংলাদেশি হয়েছে। এখন বাঙালি যদি বাংলা ভাষায় লেখে, সে এখন আইডেন্টিফাই করতে সুবিধা। এইভাবেই বারে বারে তারা আমাদের সংস্কৃতির উপর আঘাত করবে, তার জবাব তো উত্তর তো পাবে। এখন ওই ছাল লাগিয়ে তো বাঙালি সাথে যাবে না। এই যে জয় বাংলা স্লোগানটাকে বললো, তাকে তো জানতে হবে, কবি নজরুলকে জানতে হবে, নজরুলের পূর্ণ কবিতা পড়তে হবে, পড়লে তো তাহলে বুঝতে পারবে। এই আগল পাগলের মতো বকবে না তো, সেগুলো সংস্কৃতি জানতে হবে। এই যে বলে দিল ওটা বাংলাদেশের স্লোগান, আরে বাংলাদেশ আমাদের তো সংস্কৃতিটাকে আসবো আপনার কাছে।
সেটা তো বেশ, দেখতে হবে দুটো বেশ, দেশের বেশ। যে জাতীয় আমি সংগীত আবারও বলি, বলছি, একটু এত সত্যি সুখ বলবো। যে আমরা তৃণমূলের সব জানলাদের মাঝে বসে থাকি না, নিজেকেই মাঝে মধ্যে বোকা লাগে। প্রথম কথা, জয় বাংলা স্লোগানটা বাংলাদেশের দেশীয় একটা রাষ্ট্রীয় কবি নজরুল ভালো করে বাংলাদেশের সার্চ বলে করে দিন দেখে না। নিন। এবং কবি জয় বাংলা নজরুল। স্লোগানের সাথে পশ্চিমবঙ্গের কবি দেবব্রত বাবু সময় দেবো আপনাকে, সময় দেবো আবার। স্লোগানের সাথে দেবব্রত বাবু, আপনাকে সময় দেওয়া হবে। আপনাকে শেষ করে দিন। ইতিহাসে কোন অদ্ভুত সম্পর্ক এরা, নেই। মানে যদি থেকে থাকে সেটা বাংলাদেশের সাথে আছে, বাংলাদেশের রাষ্ট্রীয় স্লোগান। ওনাদের কোনো সভাপতি রাষ্ট্রীয় নাড্ডা স্লোগানকে এসে এখানে এইভাবে জয় copy বাংলা করে আসবো দেবব্রত বাবু, আপনাকে সময় দেবো, প্লিজ প্লিজ প্লিজ, আপনাকে সময় দেবো। হুম। আমি দ্বিতীয় রাষ্ট্রপতি কথা জয় বাংলা বলবো স্লোগান যে দিয়ে গেছেন। বাংলা অস্মিকা যে শব্দটা, এই অস্মিকা শব্দটাকে আমি 2-3 দিন ধরে এত শুনছি না, আমার মনটা খুব ওটা জানতে অস্মিকা ইচ্ছে নয়, করছে ওটা দেবব্রত বাবুকে। অস্মিতা। এই অস্মিতা শব্দের মানেটা একটু বুঝিয়ে বলবেন ওটা যে অস্মিকা অস্মিতা নয়। শব্দের মানেটা আপনারা কি বলতে চাইছেন? এই সব তৃণমূলীরা দেখছি হোয়াটসঅ্যাপ ইউনিভার্সিটি থেকে পড়ে এসে এই অস্মিকা শব্দটাকে খুব বলছে, কিন্তু আমি বলি জানি না এই একটু। তৃণমূলের নেতারাই অস্মিকা শব্দের মানে জানে কিনা। প্রথম কথা তো বাংলা একটু নিয়ে কথা বলার বলছেন, সুযোগ দিবেন, এই বাঙালিকে সত্যি আপনারা ভারতবর্ষের সাথে কিভাবে কালিমালিপ্ত করেছেন শুনবেন। যে অবাঙালি ব্যক্তিটি কলকাতার ফুটপাতে চিপস বিক্রি করছে, ভুট্টা বিক্রি করছে, জুতো বিক্রি করছে, সেই অবাঙালি লোকটাকে অসম্মান আপনারা করেছেন। কান ধরে কলার ধরে টেনে তাকে তুলে বের করে দিয়েছেন। সোদপুরে ফ্লাইওভারের নিচ থেকে একজন হকারকে অবাঙালি বিধায় তাকে তার সাথে যে অসভ্যতা আমি তৃণমূল কংগ্রেস এবং এই তৃণমূল কংগ্রেসের শাখা সংগঠন গগন বলি, চট্টোপাধ্যায় করেছিল, আমরা ফেসবুক লাইভে man-made দেখেছিলাম। এগুলো। ভুলে যায়নি স্বয়ং এগুলো সব তৃণমূল নেত্রী man-made, মমতা বলি। বন্দ্যোপাধ্যায় পর্যন্ত অবাঙালিদের ভোট ব্যাংকে এতটাই ইউনিভার্সিটি ভয় পাওয়া পায়, গেল, তিনি অবাঙালিদেরকে ইউনিভার্সিটি অশ্রদ্ধা আর করেন। হোয়াটসঅ্যাপ কলকাতা ইউনিভার্সিটি, থেকে ঠিক আছে। হাজার হাজার লক্ষ লক্ষ বলি, অবাঙালি একটু বলি। অশ্রদ্ধা করেন। আজকে যদি বাঙালি কোথাও হেনস্থা হয়েছে তার দায় তৃণমূল কংগ্রেসের, প্রথম কথা। দ্বিতীয় কথা বলবো, বাঙালি কোথাও আজকে হেনস্থার শিকার হয়নি। আমার পরিবারের অনেক লোকজন বাংলার বিভিন্ন জায়গায় থাকে, আমরা প্যানেলে যারা আছি প্রত্যেকের আত্মীয় স্বজন বন্ধু বান্ধব পরিযায়ী বিভিন্ন কারণে পড়াশোনার কারণে থাকেন। একবার খোঁজ নিয়ে দেখুন না কোন বাঙালি আপনার কোন আত্মীয়ের কোন সমস্যাটা হয়েছে সেখানে একবার খোঁজ নিয়ে দেখুন। যাদের হচ্ছে তারা অন্য দেশ থেকে আসা, আস্তানা গেড়ে দিল্লির বুকে বস্তি করে রয়েছে, তারা রোহিঙ্গা, তারা কেউ ভারতীয় নয়, তারা কেউ পশ্চিমবঙ্গের বাসিন্দা নয়। যদি কটা তারা রোহিঙ্গার একটু voter বিরুদ্ধে identity এফআইআর থাকে, হয়েছে যদি ভারতবর্ষে তারা কটা একটু একটু রতন বাবুর কাছে যাবো, বেশ পশ্চিমবঙ্গ বেশ থেকে পড়িয়েছে, বেশ। বিধায় তারা পশ্চিমবঙ্গ দেবব্রত বাবু, আসবো আপনার কাছে। রতন বাবু, কোনো বাঙালি ভারতবর্ষের কোথাও শূন্য। অপমানিত নয়, ভারতবর্ষে কারোর একটা সাথে রোহিঙ্গার হয়নি। বিরুদ্ধে FIR তৃণমূল হয়নি। মিথ্যা প্রচার করছে বাঙালিকে নিয়ে। ভারতবর্ষে বাঙালি কটা বিশ্বজয় করে আসা রোহিঙ্গা বাঙালি, হয়েছে? সেই বেশ বাঙালিকে সারা বেশ, আসবো ভারতবর্ষে সারা প্রিয়ন্তী দেবী, বিশ্বের আসবো আপনার কাছে। একটু রতন বাবুর কাছে আসি। বেশ রতন বাবু, ছোট করে। হ্যাঁ, ছোট করেই বলি একদম, যে মোদি ও দিদির মধ্যে ভোটের আগে যে কৃত্রিম যুদ্ধ, তাতে বাংলার মানুষ যাতে বিভ্রান্ত না হন সেই কথা বলবো। মানে ম্যানমেড খুব যুদ্ধ, মজা এটা পাচ্ছেন আপনারা। এটা ইন্ডি হচ্ছে জোটটা কাদের? কৃত্রিম যুদ্ধ। এই যে দিদি আর ইন্ডিয়া মোদির অ্যালায়েন্স মধ্যে জোটটাই কারা কৃত্রিম রয়েছে? যুদ্ধ। মোদি রয়েছে না আপনারা বাংলার রয়েছেন? মানুষের এইসব কাছে অনুরোধ ছন্দ করবো, বানিয়ে, এইসব এবং কবিতা বাংলার বানিয়ে মানুষ খুব এটা মজা জেনে পান গেছে আপনারা। মানুষের সত্যেন সামনে বাবু, বলতে এসে যে আপনাদের এগুলো লজ্জা লাগা কিছু উচিত। না, সেই এগুলো হচ্ছে ভারতবর্ষে আপনারা man-made বিজেপির যুদ্ধ। বিরুদ্ধে মানে প্রত্যেকে দিদি, আসবো, ইন্ডিয়া আসবো, যেটা সময় দেবো আপনাকে, সময় দেবো আপনারা আপনাকে। লড়াই করতে পারেন না। সময় দেবো আপনাকে, সময় দেবো। হ্যাঁ বলুন বলতে বলুন। দিন। হ্যাঁ বলি, দেখুন এই যে বাঙালির প্রতি যে কুমিরের কান্না করছেন দিদি, বা দিদি বুঝাতে চাচ্ছেন যে আমি একমাত্র বাঙালি দরদি, হ্যাঁ, সেটা কিন্তু তাই যদি হতো সত্যজিৎ বাবু, যখন আসামে যখন এনআরসির নামে 19 লক্ষ বাঙালিদেরকে যখন বাদ দেওয়া হলো লিস্ট থেকে, তখন দিদি কি একবারও রাস্তায় নেমে আন্দোলন করেছিলেন? তখন তো তার মনে পড়েনি যে এই বাঙালিগুলো তো বাংলা ভাষী মানুষ আসামে ফেসে গেছে এনআরসির নামে। তখন মনে পড়েনি। তিনি আবার কি বলছেন, যে যখন ওয়াকআপ নিয়ে যখন বাংলায় যখন সংখ্যালঘু তাহলে ভাইয়েরা রতনবাবু কি বলছেন, যে শুধুমাত্র কি আমি ভোটের এটা বলতে রাজনীতির চাচ্ছি। জন্যই, শুধুমাত্র ভোটের রাজনীতির জন্য? ম্যানমেড কৃত্রিম যুদ্ধ চলছে দিদি আর মোদির মধ্যে, শুধুমাত্র ভোটের জন্য। না হলে ওয়াকআপ নিয়ে যখন মুসলিম সম্প্রদায়ের মানুষ আন্দোলন করতে চাচ্ছে, তখন তাদেরকে কি বলছে, আপনারা দিল্লিতে যান, দিল্লিতে যে আন্দোলন করেন, এখানে আন্দোলন করা যাবে না। আবার ওই দিদি বলছে যে যেই গরু দুধ দেয় সেই গরুর লাথি খাওয়া দেয়। তার মানেটা কি? তার মানেটা হচ্ছে কিছুই না। আর একটা শেষ কথা বলি, যেটা মোদির ব্যাপারে বলছিলেন, আমি একটু বলি, যে দেখুন উনি বারবার আসবেন প্রধানমন্ত্রী। আপনি সত্যজিৎ বাবু জানেন যে শ্যামাপ্রসাদ মুখার্জি, যিনি এই দলটার প্রতিষ্ঠাতা, সেই দলটা প্রতিষ্ঠিত যিনি করেছেন, তিনি একজন বাঙালি। সেই বাঙালি হয়ে গোটা ভারতবর্ষে মোদি পরপর 3 বার প্রধানমন্ত্রীর পদে আছে। অটল বিহারী বাজপেয়ী প্রধানমন্ত্রী ছিল, কিন্তু বাংলা দখল করতে পারেনি। কোথাও যেন তাদের একটা আক্ষেপ বা একটা থেকে গেছে যে বাংলাকে কেন দখল করা গেল না, যে এই দলের জন্মদাতা সেই জায়গাটা দখল করতে পারেনি।
কারণ কি জানেন? কারণ হচ্ছে এই বাংলা হচ্ছে এমন একটা সাংস্কৃতিক জায়গা যেখানে সমস্ত ধর্মের মানুষকে তারা সম্মান দেয়, শ্রদ্ধা করে, ভালোবাসে। সেইখানটাতে শুধুমাত্র জাতপাতের রাজনীতি করে কিন্তু বাংলা দখল করা যাবে না। সেখানটাতে কিন্তু তাদের যে পলিটিক্যাল যে স্ট্যান্ডটা, যেটা শ্যামাপ্রসাদ মুখার্জি হয়তো এটা বলেনি যে হিন্দু রাষ্ট্র করতে হবে, সেটা হয়তো বলেনি, আরএসএস বলেছে। কিন্তু এরা আরএসএস এর হয়ে হয়তো, এটা যদিও তাদের দলের ব্যাপার, আমার বলার কিছু নাই, তবুও আমি এই কথাটা বললাম এই কারণেই যে যেহেতু প্রধানমন্ত্রী বারবার আসছেন, বাংলা দখলের স্বপ্ন দেখছেন, কিন্তু কি করে হবে সত্যজিৎ বাবু যদি একে অপরের সাথে যদি এই কৃত্রিম যুদ্ধ করেন? সেটা বাংলার মানুষ বেশ, রতনবাবু আসবো। সুকান্ত বাবু, রতনবাবু বলছেন কৃত্রিম যুদ্ধ, কি বলবেন সুকান্ত বাবু? হ্যাঁ, না, আমার কৃত্রিম যুদ্ধ আমি জানি না, রতনবাবু নিশ্চিত কোনো তথ্য দিয়েই বলছেন। আমার কাছে মনে হয় যে এরকম ভাবে একটা সরকারি এবং বিরোধী দল দুটোকেই শক্তিশালী হতে হয়। মানে একটা সব ভাইব্রেন্ট ডেমোক্রেসির জন্য এই দুজনকেই প্রয়োজন, দুজনে ছাড়া চলে না। কিন্তু সমস্যা হলো পশ্চিমবঙ্গে কোথাও যেন আমরা সেই ধরনের জায়গা কংগ্রেসের থেকে কিন্তু পাইনি। কংগ্রেস যেখানে একসময় শক্তি ছিল, এখন সেটা সত্যি কথা বলতে রাজ্য নেতৃত্বের জন্য হোক, রতন দাদের দুর্বলতার জন্য হোক, তৃণমূল স্তরে রাজনীতির অভাব হোক, কর্মকর্তাদের সঠিক পরিকল্পনা হোক, কোথাও যেন এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ জায়গা। এর ফলে বিজেপি যে জায়গায় রয়েছে, নির্দিষ্টভাবেই বিজেপি বিরোধী তার জায়গায় রয়েছে, কিন্তু বিরোধী থেকে সরকার গঠন করার যে এই রাস্তাটা তৈরি করতে হবে। এখন শ্রমিক বাবুর কাছে আমি আগেও বলেছিলাম সত্যদা, অনেক আশা রয়েছে, কারণ বহুত্ববাদের কথা তিনি বলছেন, তিনি সংখ্যালঘু ভোটের কথা বলছেন, অনেক কিছু বলেছেন। কারণ শ্রমিক বাবুর একটা জিনিস, শ্রমিক বাবু হচ্ছে বহু দিন ধরে রাজনীতির সঙ্গে যুক্ত এবং তিনি জানেন কিভাবে কাজ করতে হয়। কিন্তু আমি আবারও বলছি, এই মানে বিরোধী আসন থেকে সরকারে আসতে গেলে তৃণমূল কংগ্রেসের মতো জগদ্দল পাথরকে যদি সরাতে, কেন বলছি, কারণ তৃণমূল কংগ্রেসে মমতা বন্দ্যোপাধ্যায়, আবারও বলছি, মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে গণ আন্দোলন করে উঠে এসেছেন, সেই ধরনের নেতৃত্ব অভাব থাকলেও এটা বলা যায় না যে এক সময় যখন আপনারা বারবার বলেন যে দিলীপ ঘোষের জন্য জিতেছে বহু জায়গায়, কিন্তু তখন মোদি জ্বর, এবং আমি এটা বারবার বলি কারণ আমার কাছে প্রমাণ রয়েছে, বিভিন্ন ওয়ার্ড, বিভিন্ন আসনে বিজেপি কিন্তু কোন রকম সংগঠন ছাড়া জিতেছে। আমি সেগুলো একবারে নাম, তাহলে বিজেপি কিন্তু অ্যান্টি ইনকামবেন্সি ফ্যাক্টরের জন্য একটা জায়গায় জেতার জায়গায় পৌঁছেছিল, কিন্তু জানি না সেটা কি কারণে বিজেপি তার শক্তি হারিয়েছে এবং যতজন বিধায়ক তাদেরকে রাখতে পারছে না। আরেকটা বড় ঘটনা হর্স ট্রেডিং, যেটা এক সময় আমরা বহু বড় বড় রাজ্যে দেখতাম, এখন এই দল বদলু, হর্স ট্রেডিং, এইগুলোর জন্য সবচেয়ে বড় সমস্যা বিজেপি এবং তৃণমূল দুই দলই। মানে সমস্যা হচ্ছে বিজেপি যে শক্তি নিয়ে এগোতে চাইছিল, কিন্তু আমরা 2008-এ যেটা দেখেছিলাম, যখন বামপন্থীরা চলে যান তার আগে একটা কিন্তু ভাঙার আভাস পেয়েছিলাম। পঞ্চায়েত স্তর থেকে শুরু করে মানে কোথাও কোথাও গিয়ে তৃণমূল কংগ্রেস জিতছিল, কিন্তু সেরকম কিন্তু আমরা কালীগঞ্জে পাইনি। কিন্তু আবারও বলছি, পরিবর্তন হতে পারে, শ্রমিক বাবুর হাত ধরে চেষ্টা হতে পারে, কিন্তু তৃণমূল কংগ্রেস যে প্রকল্পগুলোর মাধ্যমে মানুষের মনে জায়গা করে নিয়েছে, লক্ষ্মীর ভান্ডার থেকে শুরু করে, এর প্রতিদিন বলি আর বলছি না, সেই জায়গা থেকে তৃণমূল কংগ্রেস থেকে সরানোর মতো জায়গায় বিজেপি কি আছে? ঠিক। প্রিয়ন্তী দেবী, ছোট্ট করে, খুব ছোট করে আসবো, খুব ছোট করে। আমি এটা একটা স্পষ্ট কথা বলতে চাই যে অবশ্যই বিজেপি আছে, কারণ মানুষ বিজেপিকে ভরসা করে সেই 3 থেকে 77 করেছে এবং 2 থেকে 18 করেছে, এবং 26-এ একদম তৃণমূলকে গোড়া সহ উপড়ে ফেলে দেবে, এটা আশাবাদী। কারণটা আমি স্পষ্ট করে বলতে চাই, আজকে প্রধানমন্ত্রী নিজেও বলে গেছেন যে লক্ষ্মীর ভান্ডার যে প্রকল্প তৃণমূল দিচ্ছে মেয়েদেরকে হাতে হাতে, লক্ষ্মীর ভান্ডার নয়, নারী সুরক্ষার কথা বলে গেছেন প্রধানমন্ত্রী। লক্ষ্মীর ভান্ডার চাই না, নারী সুরক্ষা চাই। লোক দেখানো প্রকল্প, লোক ভাতা দেওয়া, ভাওতা, যুব সমাজকে অন্ধকারে ফেলে দেওয়া, এসব চাই না। আসল উন্নয়ন চাই, যেখানে ভারতবর্ষে বাংলা প্রথম বিনিয়োগকারী ছিল, যেখানে ভারতবর্ষের বুকে বাংলা একটা উন্নত রাজ্য ছিল, সেই বাংলাকে আজকে অধঃপতনে নামিয়ে নিয়েছে এই বামফ্রন্ট সরকার সহ এই তৃণমূল 14 বছরে করেছে। সেই বাংলা ভারতবর্ষের 1 নম্বরে যাবে এবং বিকশিত বাংলা চাই। তাই মোদিজি আজকে যে বার্তা দিয়েছেন এবং যে শিলান্যাসগুলো করে গেছেন, সেটা বাংলার মানুষের জন্য উপকৃত, এবং আগামী দিনে 26-এ
বাংলার মানুষ এটা পেয়ে তৃণমূলকে গোড়া সহ আমরা একদম একদম বেশ বেশ আমরা একদম শেষ পর্যায়ে চলে এসেছি। প্রত্যেকে 1 মিনিট করে সময় দেওয়া হবে। প্রথমে দেবব্রত বাবুর কাছে আসবো। শুনলেন সুকান্ত বাবুর বক্তব্য, শুনলেন রতনবাবুর বক্তব্য শুনলেন এবং প্রিয়ন্তী দেবীর কথাও শুনলেন। খুব ছোট্ট করে 1 মিনিটে আপনার জবাব নেব। দেবব্রত বাবু। দেখুন, এই নারী সুরক্ষা নিয়ে শুরু করি। এই নারী সুরক্ষায় যদি বলেন না, গোল্ড সিলভার ব্রোঞ্জ সবকটা কিন্তু বিজেপির দখলে। সে মহারাষ্ট্র থেকে শুরু করে উত্তরপ্রদেশ থেকে শুরু করে আপনার রাজস্থান, সবেতেই গোল্ড মেডেল সিলভার ওরা জিতে নিয়েছে। এই রতনবাবু বললেন না আন্ডারস্ট্যান্ডিং। দেখুন, খেলার মধ্যে দুটো দল থাকে, সংসদীয় রাজনীতিতে দুটো দল থাকে। একটা দল সরকার চালাবে, একটা দল বিরোধিতা চালাবে। আর বাকি রতনবাবুদের তো নাম্বার জোগাড় করতে হবে না, সেই নাম্বার নেই। তাই জন্য বাম কংগ্রেস এই মাঠের পাশে দাঁড়িয়ে চেয়ার লিডারগিরি করে। কংগ্রেস তৃণমূল জিতলেও নাচে আর বিজেপি জিতলেও নাচে। চেয়ার লিডারদের তো এটা তার জন্য তো নাম্বার দরকার। আর এই যে উন্নয়নের কথা বলছিলেন না, আপনার পার ক্যাপিটাল ইনকাম যদি পশ্চিমবঙ্গের দেখেন এবং গড় জিএসডিপি দেখেন, সেই জায়গা থেকে দেখতে গেলে পশ্চিমবঙ্গ ভারতবর্ষের মধ্যে খুব ভালো জায়গায় রয়েছে। আর এই যে বললেন না বাঙালি হয়ে ওঠার চেষ্টা করছে, মাননীয় যে নতুন সভাপতি দিয়েছেন, ওনাদের দলের যে মানে মূল কথা যেটা হচ্ছে সর্বভারতীয় ক্ষেত্রে হিন্দু হিন্দি হিন্দুস্তান, সেখান থেকে সরে গিয়ে তারা বহুত্ববাদের কথা বলছে। আর নারী নিরাপত্তার কথা বলছেন। স্বয়ং ওদের সভাপতির বিরুদ্ধে তো না নারীদের বিরুদ্ধে বেশ 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 দেবব্রত বাবু, বেশ বেশ একটু অনন্যা চক্রবর্তীর কথা বেশ বেশ বললে বেশ মানে আরেকটু ভালো হতো। রতনবাবু, দেবী যদি রতনবাবু 1 মিনিট সময় দেবো আপনার জন্য। হ্যাঁ বলুন। দেখুন, আমরা জাতীয় কংগ্রেসের পক্ষ থেকে বলতে চাই যে পশ্চিমবাংলার যে 12টা বাজিয়ে দিয়েছে, এই সাম্প্রদায়িক মেরুকরণ করতে গিয়ে সাধারণ বেকার যারা আছে, যুবক যুবতী, তাদের কর্মসংস্থানের নামে কোনো ভোট হয় না, তাদের রুজি রুটির জন্য কোনো ভোট হয় না। শুধুমাত্র ধর্মীয় মেরুকরণ করে আগামী 26-এর নির্বাচন এরা এই বৈতরণী পার করার চেষ্টা করছে বিজেপি পার্টি এবং তৃণমূল পার্টি। কিন্তু আমরা আমাদের স্ট্যান্ড পরিষ্কার জাতীয় কংগ্রেসের। আমরা মানুষের কথা বলি, আমরা মানুষের রুজি রুটির কথা বলি, চাকরি বাকরির কথা বলি, সার্বিক উন্নয়নের কথা বলি। আজকে সামাজিক অবস্থা একেবারে অবক্ষয় জায়গায় পৌঁছে গেছে। ভাবতে পারেন সমাজের মধ্যে জাতপাত, ধর্মীয় বিভাজন এগুলো করে সারা সমাজগুলোকে কুলসিত করছে। আপনাদের চ্যানেল থেকে অনুরোধ করব, এগুলো করবেন না। এগুলো আপনি রাজনৈতিক দল আছে আজ আছে কাল নাই, ক্ষমতা আজ আছে কাল নাই, কিন্তু সমাজকে ভেঙে ফেলবেন না, সামাজিক পরিকাঠামোকে নষ্ট করবেন না। এটা আমাদের অনুরোধ সকলের কাছে। 26-এ ক্ষমতায় আসবেন নাকি কি চাইছেন? 1 মিনিট বেশ বেশ দেবব্রত বাবু, বেশ 1 মিনিট সময় দেবো প্রিয়ন্তী দেবীর জন্য। বলুন খুব ছোট্ট করে। একজন মেয়ে হয়ে এবং ভারতীয় জনতা পার্টির একজন প্রতিনিধি হিসেবে বলছি, আর আরজি কর চাই না, কসবা চাই না। চাই সুন্দর একটা বিদ্যালয়, চাই সুন্দর একটা কলেজ, চাই সুন্দর একটা বিশ্ববিদ্যালয়, যেখান থেকে পাস আউট করার পর একটা ভালো কোম্পানিতে কাজ করবার স্বপ্ন আমি দেখি, আমার মতন বাংলার যুবক যুবতীরা দেখে। তারপর সুন্দর একটা জীবন আমরা চাই, একটা ভালো পরিবার, একটু গ্যাস আসুক, মাসে মাসে গ্যাসে রান্না হোক, মা গ্যাসে রান্না করুক, পাইপলাইনের মাধ্যমে গ্যাস আসুক, সমস্ত স্মার্ট পদ্ধতি, হাতে ফোনে ইউপিআই করছি, সমস্ত কিছুর মধ্যে থেকে এই উন্নত ভারতবর্ষে 1000 টাকায় আমার কিচ্ছুটি হয় না। সুতরাং যুবক যুবতীদের কর্মসংস্থান চাই, নারীদের সুরক্ষা চাই, সময় মতো যেন আইনি পরিষেবাগুলো পাই, তৃণমূলের দাদাগিরি থেকে মুক্তি চাই। এই সমস্ত বিষয় বলে বাংলার মানুষের কাছে একটি কথা বলবো, এই সমস্ত কিছুর জন্য একমাত্র প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দল ভারতীয় জনতা পার্টি, এবং 26-এ আপনারা ভারতীয় জনতা পার্টিকে বিশ্বাস করে জায়গা দিন, আর এই তৃণমূলকে উৎখাত করুন। বাংলাকে নতুন বাংলা, নতুন সোনার বাংলার রূপ দেব আমরা। বেশ বেশ গ্যাসের দামটা একটু কমান ম্যাডাম, সুকান্ত বাবু, গ্যাসের দামটা, পেট্রোল ডিজেলের দামটা একটু কমান। আসবো সুকান্ত বাবু, 1 মিনিট সময় দেবো আপনাকে। কয়লা ঘুটে থেকে এসে গ্যাসে রান্না করছে। বেশ 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 একটু একটু কমান, সুকান্ত দামটা বাবুর কমান। কথা শুনবো। সাধারণ মানুষের খুব উপকার হয়, গ্যাসের খুব দাম উপকার হয়। রতন বাবু, একটু দামটা কমান। রতন বাবু, প্লিজ প্লিজ গ্যাসের দাম নরেন্দ্র মোদী তৈরি করে রাখেনি। রতন বাবু, প্লিজ 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 একটু সুকান্ত বাবুর বক্তব্য শুনবো, প্লিজ প্লিজ। দামটা কমান। বিভ্রান্ত তৈরি সুকান্ত করে একটা বাবু, লিমিট থাকে। খুব দামটা একটু ছোট্ট কমান। করে 1 মিনিট সময় আপনার জন্য, বলুন। আমার সুকান্ত বাবু। 15 লাখ কবে পাবো? সুকান্ত বাবু, হ্যাঁ বলুন। আমার তো এই রাজনৈতিক তরজায় যাব না। আমার প্রশ্ন হলো, ঠিকই গ্যাস তো আমরা যদি পেয়ে যাই, প্রধানমন্ত্রী ভালোই করছেন এবং শিল্পাঞ্চলকে আরো বেশি শিল্প সমৃদ্ধ করবার দাবি করছেন এবং রেলের ক্ষেত্রে অনেক বেশি উন্নয়ন করার চেষ্টা করবেন বলেছেন। জামশেদপুর, বোকারো সব জায়গায় যোগাযোগটা আরো উন্নত করবেন।
সব ভালো, এটা তো ঠিকই রয়েছে, কিন্তু আমার প্রশ্ন হচ্ছে যে ভোট এলেই বিহারেও তাই, এখানেও তাই, প্রচুর প্রকল্পের 11টি প্রকল্পের শিলান্যাস করলেন। আমার আবারও প্রশ্ন থাকছে, গ্যাসের দামটা যদি পারা যেত একটু কমানো যদি যায়, মানে এটা ঠিকই ভর্তুকি মূলক যে জায়গাটা সেটাতে আমাদেরই চাপ পড়ে, কিন্তু আমরা কোথাও গিয়ে মানে সবকিছু বুঝলাম, যেটা কসবা বুঝলাম, আরজি কর বুঝলাম, কিন্তু তার যে তদন্তভার যার উপর রয়েছে তাদের বিষয়ে কিন্তু আরো বেশি করে পদক্ষেপ নেওয়া উচিত, যে আদৌ তারা কি করছে, তারা কবে দেবে তদন্তের রিপোর্ট, এবং পশ্চিমবঙ্গের জন্য, পশ্চিমবঙ্গের বাঙালিদের জন্য অন্য কিছু ভাবনা নয়, আপনাদের ভাবনাতেই পশ্চিমবঙ্গ থাক এবং পশ্চিমবঙ্গের উন্নতিটা যেন একদম গ্র্যাজুয়ালি পায়, বেশ সেটাও বেশ বেশ, অসংখ্য ধন্যবাদ আপনাদের প্রত্যেককে আমাদের সময় দেওয়ার জন্য, শোতে আসার জন্য। যে কথাটা বলে শেষ করব, সামনেই 2026 বিধানসভা নির্বাচন, বাজিমাত করবে কে তা তো সময় বলবে, কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ তা হচ্ছে সেন্টিমেন্টের রাজনীতি কিন্তু শুরু হয়ে গেল। তৃণমূল কংগ্রেস 2021-এ ছিল বাংলা নিজের মেয়েকে চায়, এবারে বাঙালি সেন্টিমেন্ট, বিজেপি কিন্তু ঠিক একই পথেই করছে। সামনে 2026 বিধানসভা নির্বাচন, বাজিমাত করবে কে সেদিকে নজর থাকবে, নজর রাখুন আপনারাও, দেখতে থাকুন টাইপ টি বাংলা। নমস্কার।